যানজটগুলি আপনারা কষ্ট করে এসেছেন। আমিও আমার বক্তব্য শুনতেই যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে আমাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং তাদের সফলতা কামনা। একই সাথে এই গণঅভ্যুত্থানকালে যারা শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের শান্তি কামনা করি। একই সাথে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। আমরা এই যে আপনারা এই যে গণঅভ্যুত্থানটা হলো এটা তো হলো ছাত্রছাত্রীদের নেতৃত্বে এবং জনগণের ব্যাপক জনগণের সম্পৃক্ততা। এই জিনিসটা আমার কাছে আমি লক্ষ্য করেছি এবং এই কথাগুলো আমি মানুষের কাছ থেকে শুনেছি। রাস্তাতে যারা এই গণমিছিলে গণ আন্দোলনে যারা যুক্ত হয়েছিল তারা দুটো কথা সুস্পষ্টই বলেছে। একটা বলেছে নেভার এভার এগেইন, যা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি। এই যে অন্যায়, অবিচার, অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন খারাপি, তারপরে মানুষের গুম, তারপরে বিচারহীনতার অভাব ইত্যাদি ইত্যাদি, বিচারহীনতা, এইসব যেন আর কোনোদিন না, এবং একই সাথে আর কোনোদিন যেন লুটপাট, এই যে অর্থ পাচার, যে আর্থিক যে সকল অপরাধ সেগুলো যেন না। এই অপরাধী যে ক্রিমিনাল অপরাধ যেন না ঘটে, একই সাথে আর্থিক অপরাধ যেটা সিভিল অপরাধ যাতে না ঘটে, এটা নিশ্চিত করতে হবে। আর একই সাথে আরেকটা কথা ছিল, যারা এই সকল অন্যায় করে তাদের যেন বিচার, দৃষ্টান্তমূলক বিচার। তো এগুলো দাবি করা সহজ, বলা সহজ, করা অত্যন্ত দুর্লভ। এই জন্যই আমাদের হয়তো বিচারের প্রক্রিয়াটা শুরু করা যায়। বিচারের প্রক্রিয়ার জন্য প্রথম তদন্ত করতে হবে, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের তদন্ত করতে হবে, এবং একই সাথে যারা আর্থিক দুর্নীতি করেছে, বিভিন্নভাবে আর্থিক খাতে যারা লুটপাটের জন্য লুটপাটের কথা, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে, এবং তদন্তটা যেন সুষ্ঠু হয়, নির্বাচন, এবং তারা যেন ন্যায় বিচার পায়, এটা নিশ্চিত করতে হবে। তো আমাদের দাবি হলো যেন ইউএনের সহায়তা একটা নিরপেক্ষ তদন্ত হয় এবং বিচারিক প্রক্রিয়াটার জন্য সক্ষম। এই কাজটা শুরু করা যাবে, এই কাজটা এই সরকার থাকাকালীনই এটার প্রক্রিয়াটা শুরু হতে হবে। কিন্তু আমরা যে এই পুনরাবৃত্তি যাতে না ঘটে, রাজনৈতিক সংস্কৃতিতে যাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, সেই প্রক্রিয়াটা দুরূহ, সময় সাপেক্ষ, এবং এই সরকারের পক্ষে করা সম্ভব হবে কিনা আমার মনে হয় এই সরকারের পক্ষে করা সম্ভব। এর মধ্যে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের বিকৃত, এবং এই যে আমাদের যে নিচু মানের রাজনৈতিক সংস্কৃতি, প্রতিষ্ঠা রাজনৈতিক সংস্কৃতি, এবং একে অপরকে ওই যে ল্যাগ মারার রাজনৈতিক সংস্কৃতি, এটা তো ছিল, এটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই যে সাম্প্রতিক সহিংসতা ঘটল, এবং এই যে গতকালকে আমরা একটা সহিংস ঘটনা দেখলাম, সেনাবাহিনীর উপর আক্রমণ, এগুলো কিন্তু সেই পুরানো সংস্কৃতির এই অংশ। এখন বর্তমান সরকার যারা ক্ষমতা আছে তারা তো ওই যে ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সেখানে তারা তো একটা নির্বাচন করে সরে যাবে। কিন্তু এখনই যদি এই সকল আচরণ করা হয়, তাহলে তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিভাবে পরিবর্তন করা যাবে আমি নিশ্চিত। আমরা যাতে এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কতগুলো সংস্কার করতে হবে, শুধু প্রফেশনাল সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে, এবং এই সংস্কার করার জন্য সংস্কার কার্যক্রমের জন্য কতগুলো আইডিয়া ডেভেলপ করতে হবে। আমরা যে আইডিয়াগুলো প্রাথমিক আইডিয়াগুলো আমরা এখানে স্থাপন করেছি, এবং আমরা এখানে আরো আলোচনা করবো, আলোচনা করে চূড়ান্ত। কিন্তু এই আইডিয়াগুলো আমরা তুলে ধরতে পারি, এবং যে সরকারের যে আইডিয়াগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা
যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে হবে, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার, এইসব ক্ষেত্রে সংস্কার দরকার, এইসব ক্ষেত্রে আমাদের ওই যেই ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের সংস্কার করা দরকার। এই আইন, সংবিধান এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোতে কী কী পরিবর্তন হতে হবে সেগুলোর আইডিয়াগুলো তারা একত্রিত করতে পারে। আর একত্রিত করে আমি মনে করি যে রাজনৈতিক দলের সাথে আবার আলোচনা করে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, যে রাজনৈতিক বন্দোবস্ত বলে, যে সেরকম একটা ঐক্যমত্যে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে বুঝতে পারে। যেমন আমাদের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বড় উদাহরণ হলো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রথম যে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, ব্যাপক আন্দোলন হয়েছিল। ওটা খুব অহিংস আন্দোলন ছিল না, সহিংস আন্দোলনের তৃতীয় বর্তমানের তুলনায় কিছুই নেই। ওকে, এই আন্দোলনের ফলে জনমত সৃষ্টি হয়েছিল, জনসমর্থন পেয়েছিল এবং বিএনপি বাধ্য হয়ে ওটা সংবিধান অন্তর্ভুক্ত করেছিল। সেটা একটা রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্ট, রাজনৈতিক বন্দোবস্ত হবে। এইরকম আরো কতগুলো বিষয়ে আমরা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি, এই বিষয়গুলোতে তারা একটা রাজনৈতিক বন্দোবস্তে বুঝতে পারে, একটা ঐক্যমতে বুঝতে পারে, ঐক্যমতে বুঝতে তারা একটা চুক্তি হতে পারে। আমরা যেটাকে জাতীয় সনদ বলছি, একটা জাতীয় সনদ বলছি, এই জাতীয় সনদটা স্বাক্ষরিত একটা কাঠামো থাকবে, এবার এটা যাতে এটা যাতে ফলো আপ করা হয় এবং এটা যাতে মেনে চলা হয়, এরকম একটা আমাদের উদ্ভাবন করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো এই চুক্তি স্বাক্ষর করবে। আমি আশা করি সেরকম একটা পর্যায়ে পৌঁছতে পারবে এই সরকার, এটা বাস্তবায়ন করবে। কিন্তু রাজনৈতিক দলের কিন্তু ওই যে অঙ্গীকার রাখার, আমাদের রাজনৈতিক দলগুলো অঙ্গীকার রাখার কিন্তু ইতিহাস অত্যন্ত পূর্ব। তারা কথা দেয়, কথা অঙ্গীকার করে ভোট খেলাপ করার জন্য। তার প্রকৃষ্ট উদাহরণ যে এই যে 2008-এ, এখন আপনাদের এখানে যারা আছেন তারা হয়তো অনেক ছোট ছিলেন, অনেকে কেউ 2008-এর নির্বাচন আগে আওয়ামী লীগ একটা যুগান্তকারী নির্বাচন ইশতেহার দিয়েছে, দিন বদলের সময় সবকিছু বদল করে ফেলবে। এই রাজনৈতিক সংস্কৃতির কথা সুস্পষ্ট হয়ে বলেছে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবে, সুস্পষ্ট বলেছে কোনো দলীকরণ করবে না, কোনো এই যে প্রশাসন দলীকরণ করবে না, তারপরে ইয়াতে দলীকরণ করবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা কি ঘটেছে দেখছেন, ওটা রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনীতে, ব্যক্তিগত বাহিনীতে পরিণত করতে। তারপরে তারপরে সম্পদের সাথে দুইবার দুইটা জায়গায় বলেছে সম্পদের সাথে, কিন্তু কিছুই করে না, বিকেন্দ্রীকরণ করবে। তো যদিও তারা আমাদেরকে পরে বলার চেষ্টা করেছে, আমরা সব কিছু বাস্তবায়ন করে, কিন্তু আসলে কোনোই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। বস্তুত পরিবর্তন যে আনে নাই, আপনাদের মনে আছে হয়তো কারো 2011 সালে একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন দেশটা বাতি করতে হবে, দুর্নীতি বন্ধ করবে, সবকিছু বন্ধ করবে, অপকর্ম সবকিছু। যে প্রয়াত জাস্টিস হাবিবুর রহমান অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তবে প্রধান বিচারপতি এবং তিনি সরকারের প্রধান ছিলেন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার যে মুক্ত হয়েছিল সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। তিনি বলেছেন দেশটা বাতি করতেন, তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এবং আপনাদের আমরা এখানে গণমাধ্যম যারা কর্মী আছে তাদের কিছু এই যে সহকর্মী যারা ব্যাপক আক্রমণের শিকার হয়েছিল, এনিওয়ে তাদের কিন্তু দে ডু নট হ্যাভ দি এই যে তাদের ওই বিশ্বাসযোগ্যতা নাই, দুর্ভাগ্যতা হারিয়ে ফেলছে। এবং এটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই অন্তত আমাদের, আমি আশা করবো যে এই সরকার যে একটা চুক্তি যদি সম্পাদন করতে পারে, একটা জাতীয় সনদ যদি প্রণয়ন করতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করে, এবং আমরা যে এখানে বস্তুত যে জিনিসগুলো আমরা এখানে তুলে ধরেছি একটা এজেন্ডা, সম্ভাব্য এজেন্ডা যেটা নিয়ে আলোচনা হতে পারে, তাতে এটা যুক্ত করতে পারে, ওই যে বাদ দিতে পারে, কিন্তু একটা চুক্তি হওয়া দরকার যাতে আমরা আশ্বস্ত হতে পারি ভবিষ্যতে হবে যে অতীতের পুনরাবৃত্তি করবে না। এবং আরেকটা কথা বলে আমি শেষ করছি, আমরা এই গণ আন্দোলনের সময়ে অভূতপূর্ব ঘটনা
যে এই গণ আন্দোলনের গণজাগরণের সমাজের সর্বস্তরের জনগণ যে অংশগ্রহণ, বিপুল জনগণ। বস্তুত এটা ছিল ক্ষমতাসীনদের বিরুদ্ধে সকল বাংলাদেশিদের একটা প্রতিবাদ। তো এই আন্দোলনে এবং যে তরুণ সমাজ, কিন্তু আওয়ামী লীগের 2008 সালে তরুণ সমাজ বিরাট ভূমিকা পালন করে, যে গণতন্ত্রের সঙ্গে তারা উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে দে স্ট্যান্ড ফর এ চেঞ্জ, তারা পরিবর্তন চায়। তাই জেনারেশন জেড বলে, জেনারেশন জি বলে এই যে তরুণদের, তাদের ব্যাপক সমর্থনের পরে কিন্তু ক্ষমতা আসার পর যেটা হয়েছে আপনারা জানেন সবাই। তো কিন্তু এই সাম্প্রতিককালে যে আন্দোলন আমরা দেখলাম, পুরো ইউথ জেনারেশন জেড, তাদের পুরো তরুণদের প্রায় সবাই, তাদের কিছু অঙ্গ সহযোগী সংগঠন ছাড়া, তাদের যারা বিভিন্নভাবে ফায়দা পেয়েছে তারা ছাড়া আর সবাই কিন্তু তাদের বিরুদ্ধে, স্কুলের ছাত্র থেকে ছাত্রছাত্রীরা। তো এই আমরা যদি অপেক্ষা করতেছিলাম, আর অপেক্ষা করতে পারি নাই, আসছে। হ্যাঁ জি, শুরু করেন। আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, এই যে ছাত্র তরুণরা যে কাজটা করছে এবং এলাকায় জনগণ একত্রিত হয়ে